আমি কৌশিক, শহরেই থাকি। বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামে আসা হয় না। অফিসের কাজের চাপে মুখ উঠাতে পারি না। কিন্তু ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই গ্রামে না গিয়েও পারি না। কোনো রকম ছুটি ম্যানেজ করে উঠে পড়ি ট্রেনে। কিছু কেনাকাটা করতে গিয়ে দেরি হয়ে গেছে। আজ অমাবস্যা, মনটা কেমন যেন উদাস হয়ে আছে। শ্মশানের পাশ দিয়ে বাড়ি ফিরতে হবে, এটা ভেবেই গা ছমছম করছে। ট্রেনেই ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুম ভেঙে যায়। কানের কাছে কে যেন বলল, স্টেশনে এসে গেছিস, এবার ওর বেটা। আমি প্রায় ভয়ে তড়িঘড়ি করে উঠে পড়লাম। কিন্তু অবাক হওয়ার বিষয়, ট্রেনের কামরায় আমি ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পর ট্রেন থেকে নেমে গেলাম। বৃষ্টির রাত, তারপর আবার অমাবস্যা। আজ রাতটি যেন কষ্টের উপর কষ্ট। হঠাৎ একজনকে দেখলাম, তাকে ডাকলাম। দাদা, একটু দাঁড়াবেন, আমিও ওই পথে যাব। তুই বেটা যাবি যা, আমাকে কেন জড়াচ্ছিস? আমি কি তোকে কোলে নিয়ে যাব? বৃষ্টিতে প্রাণ যায় যা অবস্থা। সরি আপনাকে বিরক্ত করার জন্য। লোকটাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না। ওনার সাথে পথ চলতে ভরসা হচ্ছে না। আমি বরং কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কেউ যায় কিনা। একে তো ঝড়ের রাত, তার উপর আবার অমাবস্যা। অনেকটা সময় অপেক্ষা করলাম। আরো একটি ট্রেন থামলো। অবাক, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এখানে একজন যাত্রীও নামল। মনটা আমার অজানা আশঙ্কায় ভরে গেল। তারপর ভালো করে চারিদিকে দেখলাম, কোনো মানুষের চিহ্ন নেই। কি আর করা, সাহস করে এগিয়ে গেলাম। ঝড়ের রাত, কোনো গাছ ভেঙে পড়েছে কিনা। হাতের দুখানায় ব্যাগ। পথে যদি কোনো সঙ্গী পেতাম মন্দ হতো না। কিন্তু খানিকটা পথ যেতেই পথের মাঝে ওই লোকটাকে দেখতে পেলাম। লোকটা ধুতি আর একখানা চাদর পরে আছে।
বাতাসে চাদর উড়ে গেল। ওমা, লোকটি বেরিয়ে এলো। বাচ্চা, তুই না আমার সাথে আসবে বলেছিলে? আয়। প্লিজ আমাকে মারবে না, ঘরে আমার মা অসুস্থ। আমার দিকে দৌড়ে আসছে। ছোট বোনের বিয়ের বাজার সদাই হাতে। ভারী দুটো ব্যাগ হাতে দৌড়াতেও পারছি না। শেষ রাতে যেন ধাক্কা খেলাম, আমার হাতের ব্যাগ দুটো ছিটকে পড়ে গেল। হ্যাঁ, ওই তো শ্মশান। আমি একটা তাল গাছের সাথে ধাক্কা খেয়েছি। বেটা, আমার হাত থেকে ব্যাগ দুটো নে। আমার সাথে কেন এমন করছো? কি আবার কথা? তবে রে বেটা, দেখাচ্ছি মজা। সরি, ভুল হয়ে গেছে আমার। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটি ছোট ধাবায় এসে পৌঁছালাম, হারানের ধাবা। হারান আমাকে দেখে বলল, কি রে কৌশিক, এত তাড়াহুড়ো করে করতে গেলি? আর একটু হলে দোকানে যাবি নামিয়ে দিতাম। পানি দে হারান। এই নে পানি। আমি এক শ্বাসে সব পানি খেয়ে ফেললাম। আতঙ্কিত চোখে সব দিকে তাকাতে থাকলাম। বলি, ওরে সহদে বাবু, তোর কাণ্ড জ্ঞান কি নেই? এমন ঝড়ের অমাবস্যার রাতে কি কেউ একা বের হয়? আর একটু হলেই তো প্রাণটা হারাতি। একটা লোক আমাকে ট্রেনে আমার পথ থেকেই ফলো করছিল। আমি ভাবছিলাম ডাকাত, পরে দেখি প্রেতাত্মা। সে এক করুণ কাহিনী। তুই তো শহরে বাবু হয়ে গেছিস, গ্রামে তো তেমন আসিস না, তাই গ্রামের কোনো খবরও জানিস না। আমাদের গ্রামের তমাল মুচি বিয়ে করবে বলে শহর থেকে বাজার করে আনে। তখনও এমন অমাবস্যা ছিল। সেদিন বৃষ্টি থাকায় রাস্তাঘাট ছিল জনমানবহীন। একাই বিয়ের বাজার নিয়ে বাড়ির পথে হেঁটে যাচ্ছিল। পাশের গায়ের কোনো এক মেয়ে গেছে ভালোবাসে। পরের দিন বিয়ে, আমিও যাব সেই গায়ে মেয়ে আনতে। কিন্তু প্রতিমধ্যে ডাকাত বিয়ে সব বাজার কেড়ে নেয়। তোমার বাধা দিলে ওকেও মেরে ফেলে। তারপর তারপর কি হলো ওই মেয়েটির? সে কি করে বলবো, ওর মোবাইল ফোন নিয়েছে। তারপর থেকে অমাবস্যার রাত্রিতে যখন কেউ বিয়ের বাজার পথে হেঁটে যায়, তাদের থেকে বিয়ের বাজার কেটে বাধা দিলেও মেরে দেয়। মেয়েটিকে সবকিছু জানানো দরকার, হয়তো দেখা যাবে মেয়েটি তমালের জন্য পথ চেয়ে বসে আছে। কিন্তু মেয়েটির ঠিকানা, ফোন নাম্বার কই পাবো? বাঁচাও, হারান তোর পিছনে দেখ। তামাল, তুই এখানে কেন এসেছিস? আমার মনে অনেক কষ্ট রে। ডাকাতরা ফোনে বলেছে আমি নাকি অন্যত্র বিয়ে করেছি। তোরা যদি ওর কাছে সব সত্যি বলিস, তবে আমি আর কখনো কাউকে কষ্ট দিব না। কিন্তু ওর নাম্বার পাবো কোথায়? এই নে, কাগজে লেখা আছে। ঠিক আছে, তুই সত্যি বলছিস তো?
একদম যুদ্ধি। এই মেয়ে কৌশিক তোর ব্যাগ। অনেক ধন্যবাদ। এরপরে যে কোথায় হারিয়ে গেল আমি কোথাও দেখতে পেলাম না। হারানের ধাবায় সেই রাত্রে অবিকৃত খাবার খেয়েছি দুজনের একজনও ঘুমাতে পারিনি। অবশেষে বৃষ্টি থামল। কে রে কৌশিক, ঘুমিয়ে বললি নাকি? না রে হারান, কেমন জানি ভয় লাগছে না। এনে চা। বাড়িতে ওসব রেখে আয়, তারপর দুজনে একসাথে যাব। ওই মেয়েকে সব বলবো। আচ্ছা, 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। আমি হেঁটে যাচ্ছি। কিন্তু শ্মশানের পাশ দিয়ে যেতেই রক্তহীন হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে কোনো রকম জামা কাপড় পাল্টে দুটো মুখে দিয়ে হারানের ধাবায় চলে আসলাম। ওমা, দেখি হারান আমার জন্য বসে আছে। তারপর 2 বন্ধু গেলাম। সুকন্যা দিদি, বাড়ি আছো কি? কে? তমাল? অবশেষে তুমি এসেছো। আমি জানি সব মিথ্যে। তুমি অন্যত্র বিয়ে করতে পারো না। আমি হারান, আর আমার বন্ধু কৌশিক। নমস্কার দিদি। কিন্তু তমাল কই? ও কেন এলো না? ও বিয়ে ভেঙে দিয়েছে। সেই শোকে আমার দাদি ধরা দাম ত্যাগ করলো। আমি এখন একা ওর পথ চেয়ে বসে আছি। দিদিও 1 বছর আগে মারা গেছে। বিয়ের বাজার করে অমাবস্যার রাতে বাড়ি আসছিল। এ সময় ডাকাতরা ওর থেকে বিয়ের বাজার কেটে নেয়। বাধা দিলে ওকে মেরে ফেলে। তমাল মারা গেছে আর আমি জানতে পারলাম না। আপনি শান্ত হন দিদি। আপনি কাঁদলে দাদার আত্মা কষ্ট পাবে যে। কিন্তু এতদিন পরে আপনারা এলেন। অবশ্যই তমাল দাদার প্রেতাত্মা এখন ঘুরে বেড়ায়। কাল রাতে আমি আমার ছোট বোনের বিয়ের বাজার নিয়ে বাড়ি আসছিলাম। তমাল দাদা আমাকে তাড়া করে। এরপর কি হলো? কি আর হবে, কোনো রকম আমার ধাবায় এসে রক্ষে তমালি আমাকে আপনার নাম্বার দিল। প্রতিজ্ঞা করলো আপনাকে যদি সত্যিটা জানাই তাহলে সে আর কাউকে কষ্ট দিবে না। তা দিদি, আপনি একাই থাকেন? আমার 3 কোলে আর কেউ নেই। ফোন করে তমালের বিয়ের কথা কে বা কারা জানি জানায়। এতে দাদি অসুস্থ হয়ে যায়। 2 মাস আগে মারা যান। গ্রামের বাড়ি একা থাকতে খুব কষ্ট। তাছাড়া তমালকে কথা দেওয়ায় আমি কোথাও যেতে পারছি না।
দিদি, আপনার ঘরে কি বাজার সদাই আছে? এখন কি করবেন? গ্রামে একা থাকাও তো নিরাপদ নয়। বিকেলের পর ঘর থেকে বেরোতে পারি না মোড়লের জ্বালায়। একটা কাজ করতে পারেন, চাইলে আমাকে বিয়ে করতে পারেন, আমিও একা। তাছাড়া আপনাকে সাহায্য করারও আর কোনো পথ নেই। আপনি অশান্তিতে থাকলে গ্রামে অত্যাচার বাড়বে। আমার ছোট্ট ধাবায় দুজনে মিলে কাজ করলে বেশ কেটে যাবে। দিদি, আর অমত করবেন না। তাছাড়া মোড়ল কখন কি করে বসে বলা মুশকিল। কিন্তু তমালের মৃত্যুর কথা মাত্র জানলাম, এখনই কিভাবে পারে ওসব করতে? আপনি একটু ভাববেন। এখন আপনার কেউ নেই। তাছাড়া তমাল মৃত্যুর 1 বছর পূর্ণ হলো। এছাড়া তমাল এখন প্রেতাত্মা। এ পর্যন্ত 4 জনকে হত্যা করেছে। প্লিজ দিদি, আর না করবেন না। বেলা পড়ে এলো, এবার চলুন। আমার বোনেরও বিয়ে, হাতেও সময় নেই। আচ্ছা, কি আর করার, আপনারা যখন এত করে বলছেন। একটা কথা না বলে পারছি না। বৌদির হাতের রান্না হারানের চেয়ে বেশি মজার। আর একটু নিন। বলি, কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? আজ অমাবস্যা, তারপর রাত 12টা। এখন শ্মশান দিয়ে গেলে কোনো অঘটন যদি ঘটে? হায় কপাল, মার অসুস্থতার কথা শুনে এসে বললাম। এখন কি করব? কি আর করবে, আজ আমাদের দাবায় থেকে যাও। ঠিক বলছে ও, তুই থেকে যা। দেখ হারান, তোর পিছনে কে? তো তুই আবার ফিরে এসেছিস? বহুদিন ধরেই আসবো ভাবছিলাম, কিন্তু কৌশিককে পাইনি বলে আসিনি। কি কেন দাদা? আমি কি করলাম? তমাল, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আজ আমাকে যারা মেরেছে তাদের মারবো। আমার প্রতিশোধ শেষ হলে আমি আর কোনোদিন আসবো না। কিন্তু কৌশিককে কেন দরকার? ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। কৌশিককে ধন্যবাদ দিতে এসেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি আমার প্রতিশোধ নিয়ে চিরতরে চলে যাব, আর কোনো দিন ফিরবো না। কিন্তু তোমাদের কোনো বিপদ হলে সাহায্য করতে আসবো। ভয়ে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মনে হচ্ছে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। এবার আসি তবে। গ্রামে কি যে শুরু হলো রে! আর মানুষই বা কেন অমাবস্যার রাতে জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে যায়? আমি হাট থেকে ফিরছিলাম, আমাকে দুটো ডাকাত তাড়া করে। আমি প্রাণ ভয়ে পালাচ্ছিলাম, এমন সময় দেখি তমাল মুচি। আমিও ডাকাত দুটোকে ভয় করে ঠকঠক করে কাঁপছিলাম। আমি অবাক হইলাম, তমাল মুচি কেবল ডাকাত দুটোকে মারল, কিন্তু আমাকে কিচ্ছু করল না। ডাকাত দুটোকে মারার পর ওদের ঘাড় মটকে দিলাম। তোর কি হলো? আমি ভয় জ্ঞান হারালাম। লাশ দুটোকে বিভৎস, দেখলেই গাল ঝমঝম করে। তা নাতি, তুমি গ্রামে হঠাৎ রাতে বোধে অমাবস্যা নানা অঘটন ঘটে। জানি তোমরা লেখাপড়া জানা মানুষ, এসব বিশ্বাস করো না, কিন্তু প্রমাণ তো দেখছই। দাদা, মার অসুখের কথা শুনে তড়িঘড়ি করে ছুটে এসেছি, কিন্তু এই লাশ দুটোর ব্যবস্থা করা দরকার। গ্যাটটা মুটকে বাইরে দিয়েছে, এটা তার কাজ। না জানি লাশ ধরলে কোনো সমস্যা হয় কিনা, এখানেই পুড়িয়ে দেয়।
তা মন্দ বলনি, হয়তো প্রেতাত্মাটি আড়ালে সব দেখছে।